সবাই দেখতে পাচ্ছ স্যার ম্যাপটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই ম্যাপটা হচ্ছে বইটা আসছিল। দেখো সবাই একটু, 12 একক এবং 5 একক দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের যে কোনো একটি কর্ণের দুই পাশে এরূপ ভাবে দুটি বৃত্ত স্থাপন করা হলো যেন প্রতিটি বৃত্তই ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে। তবে ওই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করো। দেখো আমি ফিগার থেকে দিয়েছি। তার মানে এরকম ভাবে আমি দুটা বৃত্তকে আঁকবো যেন কি ওই ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করে। এখন কোশ্চেনটা হচ্ছে, এই বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, এখানে লেন্থ হচ্ছে 12 আর ব্রেথ হচ্ছে 5। তাহলে আমাদের যে কাজটা, ফার্স্ট অফ অল যদি আমরা একটা কর্ণ আঁকি, এই কর্ণের লেন্থ আমরা বের করতে পারবো না ভাইয়া? 13 ইউজিং পিথাগোরাস করা যাবে? জি আচ্ছা, এখন একটু সবাই খেয়াল করো তো স্যার, এই ত্রিভুজটা, এই যে আমাদের এই ত্রিভুজটা এবং যে উপরের ত্রিভুজটা, দুইটা ত্রিভুজ কি ভাইয়া সর্বসম না? সেম ত্রিভুজ নদীটা? জি ভাইয়া। তাহলে আমরা কি এটা বলতে পারি প্রত্যেকটা বৃত্তই সমান ব্যাসার্ধের হবে? তার মানে আমরা এর মধ্যে যে বৃত্তটা আঁকবো এবং উপরে যে বৃত্তটা আঁকবো তারা কি অবশ্যই সমান হবে না ভাইয়া? জি ভাইয়া, সমান হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করি সবাই, আমরা আমরা এই C1 থেকে এখানে একটা লম্ব আঁকলাম, C2 থেকেও আরেকটা লম্ব আঁকলাম। তাহলে এই mn এর মান যা হবে, আর আমি C2 থেকে এখানে আরেকটা লম্ব আঁকলাম, তাহলে এইটুকু যদি হয় আর বৃত্তের ব্যাসার্ধ, এইটাও আর, তার মানে এইটাও আর, তাহলে এই mn দৈর্ঘ্যটাকে বলতে পারি আমরা এবি থেকে 2r বাদ দিলে, এবি ফুল থেকে আমি এ একটা আর এবং দুইটা আর, তাহলে কি বলা যায় mn সমান এবি মাইনাস 2r? জি আচ্ছা, তাহলে আমাদের এখন ঝামেলা হচ্ছে আমি কিন্তু আর এর মানটা জানি না ভাইয়া, আমার এখন আর এর মানটা লাগবে। এই হচ্ছে মেইন ইস্যু এখন। তার মানে আমরা এখন এই যে আমাদের আসলে দেখে মনে হচ্ছে আমরা বৃত্তের, তো ভাইয়া এই অঙ্কটার মধ্যে আসলে বৃত্তের কাজ তেমন একটা নেই, মেইন কাজটা হচ্ছে ট্রাইগোনোমেট্রির। দেখ আমরা এখন দেখবো। আচ্ছা, এখন দেখো, এই আটটা বের করতে পারলে আমাদের অঙ্কের 80% কাজ শেষ। আর আমরা কিভাবে বের করব? আমরা সবাই কি ভাইয়া একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো তো এই ল জানি কিনা সবাই, ডেল সমান আর এস। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর লাস্ট চ্যাপ্টারে ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারে আছে এটা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর ইন্টু এস। সবাই এটা কি জানো? এটা কি? এখানে আর কি এবং এস কি কেউ বলতে পারবা? অর্ধপরিসীমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। গুড। আরটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবং দেখো তোমরা, এই যে বৃত্তটা ভাই আমি আঁকলাম এখানে, এটা কি ভাইয়া অন্তবৃত্ত না একটা ভাইয়া? তাই না? এটা অন্তবৃত্ত এবং এই যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে অন্তব্যাসার্ধ। তাহলে আরটা হচ্ছে অন্তব্যাসার্ধ আর এসটা হচ্ছে অর্ধপরিসীমা। তার মানে অর্ধপরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফলের গড়, 3টা বাহু যোগফল করে তার অর্ধেক। তার মানে আমরা যে বের করলাম কাজটা, দেখো এরিয়া, যেহেতু ভাই এটা একটা সমকোণী ত্রিভুজ,
তার এরিয়া কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু 12 ইন্টু 5, এটা তার এরিয়াটা। আর এর মানটা আমি বের করব। হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো। भैया वो মার্জিয়া না? ওর নাম মাসুদ ভাইয়া, ও না ঠিক নাম মাসুদ আহমেদ ওর নাম। আচ্ছা দেখো, তাহলে এখন আমার আরটা বের করব আমি। এফটা হচ্ছে কি অর্ধ পরিসীমা, তার মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল 12, 5 এবং ওটা হচ্ছে 13, এই তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে ভাইয়া এইটা সলভ করে কি আমি আর এর ভ্যালু পেয়ে যাবো না ভাইয়া বলো? জি ভাই পাবো। আর আর কত ভাই বলো তো? এখানে পাচ্ছি 5 6 30, এখানে হচ্ছে পাচ্ছি 30, তার মানে হচ্ছে হ্যাঁ আর এম পাবো 2। দেখো সলভ করে। সবাই আর এর মানটা বুঝতে পারছো স্যার? জি ভাই। আচ্ছা আমি পৃষ্ঠা উল্টালাম, তোমার সবাই ফিগারটা একটু ভাইয়া এঁকে রাখো, কাজে লাগবে তোমার একটু পরে। সবাই একটু কষ্ট করে ফিগারটা এঁকে রাখো, পরের পৃষ্ঠা আমাদের লাগবে জিনিসটা। আচ্ছা তাহলে দেখো ভাইয়া, এই যে আর এর মানটা পেলাম 2। সবাই ফিগারটা এঁকে রাখছিলে ভাইয়া? ফিগারটা দেখো এরকম ছিল না আমাদের? এই ছিল আমাদের ফিগারটা, এই একটা সার্কেল এবং আঁকাটা হয় নাই ভালো আমার, যাই হোক আমাদের লাগবে এইটা বের করা। এখন দেখো তাহলে আমি যে আর এর মান পেয়ে গেলাম, আমাদের একটু আগে ছিল না ভাইয়া এম এন? এম এনটা কি ছিল? এবি মাইনাস 2 আর না? জি 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 ভাইয়া। তাহলে এম এনটা কি? এবি। এম এন মানে কি সি টু পি, আমি যে এখানে নাম সি টু আর এখানে দিয়েছিলাম নাম পি, এই মানটা কিন্তু এম এন এর সমান। তাহলে 8 বেরোলো আমার এম এন এর মান। ঠিক সিমিলারলি দেখো এই যে মানটা, এই মানটা বলা যায় ভাইয়া বলো তো? যদি আমি এ আর ডি বলি, এডি থেকে যদি আমি বাদ দিই একটা আর দুইটা আর, এটা বলা যায় এডি মাইনাস 2 আর। দেখো এই কথাটা বুঝবে কিনা সবাই? হ্যালো, এই লাইনটা বুঝি নাই স্যার, এই লাইনটা বুঝি নাই। এই সি1 পিটা ভাইয়া, এনটা ভাইয়া? জি ভাইয়া জি জি। আচ্ছা আচ্ছা ওকে ওকে, ওয়েট করো দেখাচ্ছি। এটা হচ্ছে ভাইয়া এই যে এই ফিগার, এখন দেখো ভাইয়া এখানে তুমি খেয়াল করতে ভাইয়া C1P মানে এখান থেকে এই দূরত্বটা, এই যে এখান থেকে এই দূরত্বটা, এটা কি আমি তো বলি এই C1P কে কি বলা যায় না ভাইয়া যে এডি মানে ফুলটা, এডি থেকে আমি বাদ দেব ওপরে কি একটা R1 না ভাইয়া? এতটুকু R1 না বলো? এই একটা R1 মাইনাস এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা কি আরেকটা আর না ভাইয়া? জি। তাহলে বলা যায় আর বিয়োগ আর মানে কি 2 আর না ভাইয়া? জি জি। ক্লিয়ার ভাইয়া, কথাটা বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা থ্যাংক ইউ। এটা মাথায় রেখো, এবি মাইনাস 2 আর। দেখো আমরা এই কাজটা করেছি ভাইয়া, এখানে হচ্ছে C1P এর মানটা হচ্ছে এডি মাইনাস 2 আর, আর আমি কিন্তু আর এর ভ্যালু বের করে রেখেছি আগেই। আর এর ভ্যালু হচ্ছে 2, তাই 2 টু দ্য 4 আসলো 1। এখন ওই যে ফিগারটা ভাইয়া ছিল এরকম ছিল না ভাইয়া? এই মানটা আসলো 8, এই মানটা আসলো হচ্ছে কত আমাদের 1। আমার এটা কি ভাইয়া দুইটা কেন্দ্রের দূরত্ব না ভাইয়া? দেখো তো তাহলে এই ডিসটেন্সটা আমরা কিভাবে করতে পারি? ইউজিং পিথাগোরাস। এটা হচ্ছে C1,
এটা হচ্ছে C2, এটা হচ্ছে P। দেখো আমি অ্যাপ্লাই করলাম পিথাগোরাসের সূত্র, C1 C2 স্কয়ার ইজ ইকুয়াল টু C1 P স্কয়ার প্লাস C2 P স্কয়ার। তারপর আমি পেয়ে গেলাম দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব √65। এই ম্যাথটা প্রবলেম ছিল মনে হয় সাগরের। সাগর বুঝতে পারছো? জি ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই, জি। এটা ইজি ছিল। তুমি কি কি একটা দেখাইছিলে আমাকে, ওইটাতে ঝামেলা করছে অনেক বেশি। জি ভাই, ওখানে বুঝছি না লাইন, এটা বলতে তারা কিরকম করছে। এটা বুঝছো ভাইয়া? জি ভাই। ভেরি গুড ভাইয়া, সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? কিন্তু বইটা আসছিল দেখে মনে হয় বৃত্তের অঙ্ক, কিন্তু বলো তো এটা কি আসলে বৃত্তের অঙ্ক? জি না। এটা যে বৃত্তের অঙ্ক না, জাস্ট বৃত্তকে এখানে ওরা শো করছে। অঙ্কটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ত্রিকোণমিতি এবং হচ্ছে আমাদের জ্যামিতির পিথাগোরাসের বলতে পারো 9 এর ফর্মুলা। আচ্ছা আর ভাইয়া, কিছুই না। ওই যে ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু ওই যে R ইনটু S, এখানে আরটা কি S তো হচ্ছে অন্তঃব্যাসার্ধ ভাইয়া, ব্যাসার্ধ না, এটা এটা বলতে হবে অন্তঃব্যাসার্ধ ভাইয়া। এটা হচ্ছে যদি তুমি একটা এরকম ট্রায়াঙ্গেল ড্র করো, যে কোনো লাইক এরকম ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ভিতরে যদি একটা বৃত্ত আঁকো যে সবগুলো বাহুকে স্পর্শ করবে, মানে স্পর্শ করবে, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওই ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। বুঝছো ভাইয়া? এবার স্মল আর, ওই ক্ষেত্রে হয় ডেল সমান আর এস। ভাইয়া এই ম্যাথটা চেঞ্জ করবো ভাইয়া? জি ভাই। ওকে ভাইয়া। দেখো আরেকটা ম্যাথ বলছে, এই সরলরেখাটা এই বৃত্তকে যে সূক্ষ্মকোণে ছেদ করে তা বের করো। একটু খেয়াল করবো, আমরা একটা রেখা, আমরা কিন্তু জানি দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করেছি, বাট একটা কার্ভ, বৃত্ত একটা তো একটা সরলরেখা না, এই কার্ভের সাথে একটা রেখার কোণ বলতে কি মিন করে, এই কথাটা ভাবে খেয়াল রাখো। শুধুমাত্র বৃত্ত না, ধরো একটা এরকম কার্ভ দেয়া আছে আমাদের, দিয়ে যদি বলে এই কার্ভ এবং ধরো লাইক এই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, ভাই এটা কি বের করা সম্ভব বলো তো? আমরা কি কখনো এরকম অ্যাঙ্গেল বের করছি এটার সাথে এরকম এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি ভাইয়া? না। স্পর্শক দিয়ে। হ্যাঁ, তখন আমাদের যে কাজটা করছে ওরা, যেই পয়েন্টে ও ছেদ করলো, ওই কার্ভের ওই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকবো। তো ওই পয়েন্টের স্পর্শক আর এই রেখার মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাকেই বলা হয় কোন একটা কার্ভ এবং কোন রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। সবাই কথা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কথা একটা। যে কোনো কার্ভ এবং রেখার অ্যাঙ্গেল বলতে মিন করে ওই রেখাটা কার্ভকে যেই পয়েন্টে ছেদ করলো, সেই পয়েন্টে অঙ্কিত স্পর্শকের সাথে ওই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। সবাই কথাটা বুঝতে পেরেছো? আরেকবার বলেন। আরেকবার অবশ্যই। বলেন। হ্যাঁ, কোন একটা এরকম কার্ভের সাথে যদি বলা হয় একটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তখন হচ্ছে যেই পয়েন্টে ছেদ করলো ওই রেখাটা কার্ভকে, ওই পয়েন্টে একটা স্পর্শ রাখবো আমরা। ওই স্পর্শক রেখার সাথে ওই রেখার অ্যাঙ্গেলটা কি বলা হয়? কার্ভের সাথে রেখার অ্যাঙ্গেল। ক্লিয়ার? জি। এটা যে কোনো কার্ভ আর সরলরেখা বললে এই ল মানবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই খেয়াল করো, আমি গ্রাফটা একটু মোটামুটি ড্র করলাম। এই হচ্ছে আমার সরলরেখাটা, দেখো আঁকছি আমি, আর এই হচ্ছে আমার বৃত্তটা যার সেন্টার হচ্ছে 20 আর রেডিয়াস হচ্ছে আমাদের √5, তাই না? আচ্ছা, এখন একটু সবাই খেয়াল করব, আমরা কি করলাম, ফিগারটাকে এই সেন্টার থেকে আমরা যেই লাইনটা আমাদের যোগ করলো,
এই যে রেখাটা বৃত্ত ছেদ করলো, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই রেখার সাথে এই কার্ভের অ্যাঙ্গেল, তার মানে কি আমি যা বললাম মাত্র, এই পয়েন্টে আমি একটা স্পর্শক ড্র করলাম এবং এই রেখা, তাহলে কি ভাইয়া এই কোণটা বের করা লাগবে না? দেখো তো থিটা, দেখতে পাচ্ছ? সবাই কি ভাই গ্রাফটা বুঝতে পারছো কোন কোণটা বের করা লাগবে? জি ভাই। আচ্ছা, ওকে। এখন এই দুইটা স্পর্শককে আমরা একটা পয়েন্ট সেট করলাম যার নাম পি। তোমরা কি সবাই বলতে পারবা পিএ এবং পিবি কি ভাই সমান না? জি সমান তো। কেন সমান বলো তো? লটা কি, কোন লয় সমান এটা? পিএ এবং পিবি কেন সমান হবে ওরা? বলতে পারি স্পর্শক আকারে হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। এটা 9 10 আমাদের একটা উপপাদ্য ছিল, তাই না? তাহলে পি বিন্দুটা আছে বৃত্তের বহিস্থ, তাহলে এ বিন্দু একটা বৃত্তে একটা বিন্দু, বি বৃত্তে একটা বিন্দু, তাহলে কি পি এ আর পিবি কি হবে? সমান হবে না? আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড সমান হয় তার মানে কি এদের অপোজিট অ্যাঙ্গেল কি পরস্পর সমান না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি কোন পিবিএ এবং কোন বিএপি ওরা দুজনই সমান, যার নাম দিলাম আমি থিটা। দেয়া যায়? এই যে ওরা দুজনে সমান, যার নাম হচ্ছে কি থিটা। আমাদের এই থিটা মানটা বের করতে হবে। আচ্ছা, আমি সব লিখে দিয়েছি কথাগুলো। এখন আমি ও থেকে এই যে আমাদের রেখাটা তার উপর একটা লম্ব আঁকলাম, জানালাম ওডি। এখন কি ভাইয়া একটা পয়েন্ট থেকে রেখার লম্ব দূরত্ব আমরা বের করতে পারি সবাই? আমরা সরল রেখা করেছি না? দেখো তো সবাই, দেখো তো এই লাইনটা বুঝতে পারি আমরা ওডির মান বের করাটা? অবশ্যই পারি। এই পয়েন্টটা এখানে সিদ্ধ করলাম, আর নিচে হচ্ছে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, আমরা পেয়ে গেলাম লম্ব দূরত্ব ওডির মান। এখন কি দেখো ভাইয়া সবাই, এই যে বিপি, বিপি এবং ওবি, আমরা কি বলতে পারি বিপি আর ওবি কি পরস্পর লম্ব না ভাইয়া? এটা আমরা জানি বৃত্তের যে কোনো স্পর্শক যদি কেন্দ্র থেকে যোগ করি তার লম্ব হয় পরস্পর। তাহলে ওবিপি এই কোণটা কি এক সমকোণ না? ওবিপি আমরা বলতে পারি কোণ ওবিপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলা যায়? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম এখন দেখো, ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে ত্রিভুজ বিওডি আমরা বলতে পারি কি ওবিডি প্লাস বিওডি, যেহেতু এটা 90 ডিগ্রি, বাকি দুটা মিলে কি হবে ভাইয়া 90 হবে না? অবশ্যই হবে। এবং আমরা বলতে পারি কোন ওবিপি সমান 90। ওবিপি কে ভাঙালে কি আসে ভাইয়া? বলা যায় ওবিডি, ওবি এই নামটা হচ্ছে ডি, এই পয়েন্ট নাম দিলাম ডি, ওবিডি প্লাস এবিপি। দেখো তো এটা বলা যায় এটা মান 90। তাহলে এটাও 90 ভাইয়া, এটাও 90। যদি আমরা এটা সমান লিখি যে কোন ওবিডি প্লাস কোন বিওডি সমান কোন ওবিডি প্লাস কোন এবিপি, দুই পাশ থেকে যদি আমরা ওবিডি বাদ দিয়ে দেই, আমরা কি বলতে পারি যে কোন বিওডি সমান কি কোন এবিপি বলা যায়? ভাইয়া বলা যায়? হ্যালো, আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে এবিপির মানটা। এবিপি এবিপি থিটা হলে কিছু বলছো ভাইয়া? হ্যাঁ ভাই, আবার একটু আগে বলুন। আচ্ছা, বললাম ভাই যে কোন ওবিডি প্লাস কোন বিওডি সমান কোন ওবিডি প্লাস এবিপি, তাহলে ওবিডি ওবিডি কাটা দিলে থাকে কি কোন বিওডি সমান কোন এবিপি। আমাকে বের করতে হবে কোন এবিপির মান, এবিপি থিটা। এবিপি মান থিটা,
তার মানে আমরা যদি বলি বিইউডি মান থিটা, বিইউডি বের করতে পারা মানে কি আমার এবিবি বের হয়ে যাবে না? জি এই কথা লিখে রাখো এই জিনিসটা জাস্ট। আর এই ফিগারটা একটু সবাই একটু এঁকে রাখো রাফে, আমার পরের পেজে লাগবে স্যার একটু। সবাই একটু কষ্ট করে ফিগারটা আঁকো। ভাইয়া। কেমন হচ্ছে চামচ চামান না, চামচ চামচ। হ্যালো, জি ভাই আজকে আচ্ছা সবাই এঁকেছো ফিগারটা ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তাহলে জিনিসটা এঁকে রাখো, আমাদের কাজে লাগবে একটু পর। দেখো আমরা এই মানটাই বের করলাম, যেটা মাত্র বললাম, এটা থিটা বের হলো আমাদের। এখন দেখো তাহলে ভাইয়া ওই যে ট্রায়াঙ্গেলটা তুমি আঁকছিলা, তার মানে আমি কিন্তু জাস্ট এই কোণটা বের করলে আমার কাজ শেষ না ভাইয়া? আমার কি এটাই হলো না থিটা আমাদের, বলো তো? এটা ও, এটা ডি, এটা হচ্ছে বি। দেখো আমি ওবির মানও জানি ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ, আমি ওডির মানও বের করছি, লম্ব দূরত্ব। তাহলে কি ভাইয়া আমি থিটার মানটা পাবো? জি ভাইয়া। আমরা যদি অ্যাপ্লাই করি এই ফর্মুলা, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওডি, অতিভুজ হচ্ছে ওবি। আমরা এগুলো অ্যাপ্লাই করলে কি পাবো না? দেখো এই যে আমরা পেয়ে গেলাম থিটার মান 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার মেইন থিমটা হচ্ছে ওইটাই, যে একটা কার্ভের সাথে একটা লাইনের যদি আমরা বলে কোণ বের করো, ওই কার্ভের স্পর্শের সাথে কোনটাই হয় লাইনের কোণ। সবাই বুঝতে পেরেছো ভাইয়া অঙ্কটা? জি ভাইয়া। থ্যাংক ইউ। পরের ম্যাথটা হচ্ছে আমাদের দেখো নাম্বার 3 কি বলছি আমি, ওএ এবং ওবি হচ্ছে মূল বিন্দু এবং এই বৃত্তের স্পর্শক, এবং সি কেন্দ্র হলে ত্রিভুজ ওএবিসি, ত্রিভুজ না সরি, ওএবিসি চতুর্ভুজের ক্ষেত্র বের করো। সবাই কোশ্চেন খেয়াল করো। এই ও হতে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ও হতে এর বৃত্ত দেয়া আছে, ওএ এবং ওবি দুইটা স্পর্শক, আর সি হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র। তাহলে ওই ও এ বি সি, এই যে আমাদের তৈরি হলো একটা চতুর্ভুজ, তার এরিয়া বের করতে হবে। সবাই একটু খেয়াল করতো ভাইয়া, ত্রিভুজ ওএসি এবং ত্রিভুজ ওবিসি, এই দুই ত্রিভুজ কি সর্বসম না ভাইয়া বলতো? জি ভাই। কারণ ওএ আর ওবি সমান, এসি আর বিসি সমান, আর ওসি আর ওসি সমান সাধারণত। মানে এই তিনটা সমান মানে কি তারা পরস্পর সর্বসম। সর্বসম মানে কি এরিয়া সমান। তাহলে এইটার এরিয়া আমরা বলতে পারি টুয়াইস ওর এরিয়া, এক কথা না?
আচ্ছা, এখন ও এর মান, ও এর মানে কি? এটা আমরা বৃত্তের সূত্র থেকে জানি যে একটা বৃত্তের বহিস্থ পয়েন্ট থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করি আমরা? এটা না, রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1, মনে আছে? প্লাস 2f(y1 + c), এটা না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলাম। এখানে দেখো ও এর মান, এই এখান থেকে ও এর মান হচ্ছে রুট ওভার, যেহেতু আমি ওটা হচ্ছে 0 0, তাই বললাম 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g0 প্লাস 2f0 প্লাস c, মানে রুট c হচ্ছে ও এর মান। আর এসিটা কি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ না, বলো? এসি যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, আমার এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে ও এ জানি এবং এসি জানি, যদি কোণ ওএসি 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ ওএসি এরিয়া কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, না ভাইয়া? ভূমি যদি রুট সি আর হাইটটা হচ্ছে এসি। সবাই লিখছে এটা? লিখে রাখো ও এর মান এবং এসি এর মান লিখে রাখো জিনিসটা। ভাই সবসময় স্পর্শক আর বৃত্তের ব্যাস 90 ডিগ্রি হয় না? স্পর্শক আর বৃত্তের ব্যাস একটা হ্যাঁ হ্যাঁ এসি অবশ্যই, আর যে কোনো, হ্যাঁ হ্যাঁ 100%। বৃত্তের যে কোনো পয়েন্টই স্পর্শক এবং কেন্দ্র থেকে ওই পয়েন্টকে যোগ করলে তারা পরস্পর লম্ব হয়। আচ্ছা ভাইয়া, চেঞ্জ করবো পৃষ্ঠা? হ্যাঁ ভাইয়া, জি ভাই। চেঞ্জ করে দিন। তাহলে এই দেখো, এই চতুর্ভুজ ওএবিসি এরিয়া, এই 2 আগে ছিল গুণ, আর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2 2 কাটা, এই হচ্ছে আমার। এটাও তোমাদের কুয়েটে আসছিল এই প্রশ্নটা, এই এটা পারবো ভাইয়া এগুলো আসলে? ইনশাআল্লাহ। ভেরি গুড। তারপরে দেখো একটা কোশ্চেন, দুটি বৃত্তের প্রত্যেকের ব্যাসার্ধ 5 একক এবং বৃত্ত দুটি পরস্পরকে 1 2 বিন্দুতে স্পর্শ করে। যদি বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ হয় 4x + 3y - 10, তবে বৃত্তদ্বয়ের ইকুয়েশন বের করো। তার মানে দুটা বৃত্ত যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 5 করে, দেখো এই আমি দুইটা বৃত্ত আঁকলাম, একটা দুইটা, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে 5 এবং তারা 1 2 পয়েন্টে স্পর্শ করে। তার মানে ভাইয়া এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি ভাইয়া 1 2 না, বলো? জি। টাইম শেষ হচ্ছে। আচ্ছা, ভালো কথা বলছো, মাঝখানে করাচ্ছে আগে থেকে, ঠিক আছে আমি কেটে দিচ্ছি, আবার জয়েন করতে
আচ্ছা ভাইয়া দেখো, সবাই শুনতে পাচ্ছ ভাইয়া? জি আচ্ছা, ভাইয়া। তাহলে এই দুটা বৃত্ত ভাইয়া, যারা পরস্পরকে স্পর্শ করলো 1 2 পয়েন্টে এবং যাদের সাধারণ স্পর্শকের সমান হচ্ছে এটা, কোশ্চেন হচ্ছে কি এই বৃত্তদ্বয়ের ইকুয়েশন বের করো। তাহলে ফার্স্টে আমি ধরলাম যে কোনো একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে 5, তাই হলো 25, আমি এইচ কে আমার বের করা লাগবে। এবং ভাইয়া যেহেতু এই রেখাটা স্পর্শক, আমরা জানি সবাই যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কি হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান না ভাইয়া? জি আমরা এই অ্যাপ্লাই করলাম, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এইচ কে থেকে আমরা এই রেখার লম্ব দূরত্ব বের করলাম, 4h প্লাস 3k মাইনাস 10 বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে রুট 25 মানে 5 সমান 5। এখান থেকে আমার মড সমান 25, মডকে ভাঙালে ভাইয়া দুইটা মান আসে, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। সবাই এই দুটো লিখে রাখো ভাইয়া খাতায়। 4h প্লাস 3k মাইনাস 10 সমান 25 একটা, আর 4h মাইনাস প্লাস 3k মাইনাস 10 সমান মাইনাস 25। এই দুইটা বের হলো আমাদের শর্ত এইচ আর কে এর। জি ভাই, লিখছি ভেরিয়েশন। ঠিক আছে ভাইয়া? জি ভাই। এখন এর পরের কথা কি ভাইয়া বলা ছিল, বৃত্তটি 1 2 বিন্দু দিয়ে যায়, তাই না? যেহেতু স্পর্শ করে ভাইয়া, তার মানে কি 1 2 দিয়ে বৃত্ত যাবে না বলো? জি, দুইটা বৃত্ত তাহলে আমরা আরেকটাকে স্পর্শ করে। হ্যাঁ, এই দুইটা বৃত্ত স্পর্শ করে পরস্পরকে এরকম, এবং এই পয়েন্ট স্পর্শ করে 1 2 পয়েন্টে, আর 1 2 তেই তার স্পর্শকটা হচ্ছে এটা কোশ্চেন বলা আছে। আমাদের এই বৃত্ত দুটা সমীকরণ বের করা লাগবে। তাহলে আমরা 1 2 সিদ্ধ করালাম, সিদ্ধ করে আমরা এই শর্তটা পেলাম। এই শর্ত এখন পেলাম যে ভাইয়া আমাদের যে দুইটা সমীকরণ ছিল ওখানে, ওই 2 এবং 3, আমি প্রথমটা নিয়ে কাজ করলাম। এই যে প্রথমটা থেকে আমার দেখো এটা এইচ বের হয় না বলো? দুইটার মধ্যে আমি কাজ করলাম প্রথমটা নিয়ে, এটা বের হবে না? বুঝি না এই লাইনটা 4 থেকে 5। 4 থেকে 5 না ভাইয়া, এই 4 তো আসলো, এই 5 হচ্ছে আসছে 2 নং সমীকরণ থেকে ভাইয়া। তোমার খাতায় লিখছো 2 নং সমীকরণটা? জি বুঝছি। দেখো 2 থেকে তুমি এই মানটা পাও না ভাই এইচ এর, বুঝছো ভাইয়া? জি ভাই। 2 কে সলভ করলে কিন্তু এইচ এর এই মানটা পাও। আর এই মানটা আমরা করলাম জাস্ট প্রতিস্থাপন পদ্ধতিতে, আমরা এই মানটা 4 এ বসায় দিলাম। দেখো এই 4 এবং 5 সলভ করে দেখলে বুঝবা। দেখো এই যে আমরা কে পেলাম, আর কে পেলে এইচ পেলাম, দেন সমীকরণটা। সবাই দেখো একটু, এটা খুব ইজি এই কাজটা। আমি জাস্ট প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করলাম, আর কিছু না। তাহলে আমরা কাজ করলাম 2 নিয়ে। খেয়াল করো আমার আরেকটা কাজ কিন্তু বাকি আছে। ওই যে 3 ছিল না ভাই আমাদের, 3 নাম্বার ইয়েটা সমীকরণ ছিল আরেকটা,
ওই 3 minus নিয়ে আমি কাজ 25 করবো এখন আবার। আমি 3-এর সাথে আবার কাজ করবো হচ্ছে এই 4-এর, আমি আরেকটা বৃত্ত পাবো, এইভাবে আমি 2টা বৃত্ত পাবো। দেখো আমি দেখাচ্ছি পরের বিষয়টা। এই যে ভাইয়া, এটা হচ্ছে পরের আবার এই 3টা, 3 থেকে পেলাম এই আরেকটা, আবার সেই সেম 4 এবং 6 সলভ করলাম, সলভ করে পেলাম আরেকটা কে এর মান এইচ এর মান। তাহলে এই ভাইয়া আমাদের 2টা বৃত্ত। বুঝতে পারছো ভাইয়া? জি, এটা কিন্তু এই হিসাবটা পিকগুলো একটু তো আবার বড়। গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া, এই পিকগুলো তো আবার গ্রুপে দেওয়া হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি সব পিক গ্রুপে দিয়ে দেবো ভাইয়া, অবশ্যই। এই জন্য তোলা লাগবে না, জাস্ট বুঝে রাখো, পরে গ্রুপে পেয়ে যাবা সবগুলো। ভাই ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া? উম, জি ভাই। থ্যাংক ইউ। দেখো আরেকটা সরল রেখার ম্যাথ আমরা দেখবো এখন। সবাই একটু ম্যাথটা পড়ো। দেখো তো ম্যাথের কিছু বুঝো কিনা কথাটা। সমীকরণটির পরে কি লেখা সুব্রত ভাই? সমীকরণটির কিরূপ অবস্থা হবে? তোমাদের অঙ্কটা একটু পড়ো, আমি তারপর বোঝাচ্ছি এটা কাহিনীটা কি বোঝাচ্ছি আমি। সেই কথা পড়ছো ভাইয়া? করছি ভাইয়া। দেখো আমি একটু কথা বলি আগে, এটা আসার আগে সবাই একটু ভালো করে খেয়াল করে জিনিসটা একটু। এই হচ্ছে আমাদের অরিজিন 0 0, এই একটা পয়েন্ট যেটা হচ্ছে ধরো 7 5। আচ্ছা ভাইয়া, এই যে দিলাম 7 5, এই কথাটা মানে কি বল ভাইয়া, বলো তো এটা কি মিন করে আসলে? x অক্ষ বরাবর 7 ঘর গিয়া y অক্ষ বরাবর 5 ঘর। গুড, কথাটা মাথায়, এটা সিম্পল কথা। এখন বুঝো, তার মানে আমরা ভাইয়া যত কিছু পয়েন্ট কাউন্ট করি সব কি করি ফ্রম অরিজিন থেকে না? জি ভাই। এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমি এই অরিজিনটাকে ভাইয়া শিফটিং করবো, এটা নাম হচ্ছে শিফটিং অরিজিন। সবাই কথা লিখে রাখো এই নামটা, তোমাদের ফিউচারে এটা পাবা, শিফটিং অরিজিন। দুইটা ব্যাপার আছে, শিফটিং অরিজিন এন্ড রোটেটিং অ্যাক্সিস, দুইটা অপারেশন আছে আমাদের, আমাদের বইয়ে নাই অবশ্যই কথাটা। হ্যাঁ হ্যালো, এটা তো ভাই ফনিক্স আছে না এই টপিকটা? কোনটা বিষয়টা ভাইয়া? এই যে অক্ষ অক্ষ ওই যে অক্ষ চেঞ্জ ভাইয়া, অক্ষ চেঞ্জ করা যায়, এটা তো ভাইয়া পরাবৃত্ত। এই আসলে না না না, এই টপিকটা আসলে কনিকের না, এটার বেসিকটা হচ্ছে জ্যামিতির বেসিক। জ্যামিতির বেসিকটাকে আমরা কনিকে অ্যাপ্লাই করি, বুঝছো? এটার মেইন সোর্সটা আসছে হচ্ছে তোমাদের সরলরেখা থেকে। এই সরলরেখা থেকে আমাদের এই লটা আসছে যে আমরা বিন্দু ট্রান্সফার, মানে মানে যেটা বললাম মূল বিন্দুকে আমরা রূপান্তরিত করা এবং অক্ষকে ঘুরে ফেলা, এই কাজগুলো ভাইয়া, সেই কাজগুলো আমরা উপবৃত্ত বা কনিকে গিয়ে অ্যাপ্লাই করি। অনেক বুঝছো? জি জি ভাইয়া। ঠিক আছে, এটা মেইন কথা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির। আচ্ছা দেখো এই কথাটা তো আমরা করবো শিফটিং অরিজিন, এই লটা আমরা ইয়ে করবো। এটা খুবই সহজ ল ভাইয়া, তুমি একটু বললেই বুঝবা। এখন মনে করো ভাইয়া, আমায় একটা নতুন একটা চিন্তা করলাম,
অ্যাক্সিস যেটা হচ্ছে এরকম, এই যে সেই বিন্দুটা 2, -1, বুঝছো লাইনটা? জি এখন একটু চিন্তা করে বলো তো ভাইয়া, যদি একে অরিজিন ভাবো, এই 2, -1 কে, এইটার রেসপেক্টে এই 7, 5 পয়েন্টকে তুমি 7, 5 বলবা না অন্য কিছু বলবা ভাইয়া? সেমই তো। না না, কথা বোঝো নাই আমার। আরেকবার বললেন কথা। অবশ্যই বলতেছি। এইটাকে ফার্স্টে মুছে দিলাম, এই জিনিসটাকে। 7, 5 কথাটা মানে কি? এখান থেকে 7 ঘর, এখান থেকে 5 ঘর, তাই না? জি এই অরিজিনটাকে আমি বললাম এখন চেঞ্জ করে আমি এখানে নিয়ে আসলাম ভাইয়া। এই পয়েন্টটা আমি ভাববো অরিজিনটাকে, যেটা হচ্ছে 2, -1। এই পয়েন্টের রেসপেক্টে কি ও কি 7, 5 থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ চেঞ্জ হবে। গুড। তাহলে বলতে পারবা এই 2, -1 এর রেসপেক্টে এই 7টা কি হয়ে যাবে? 9 মাইনাস 9 4 9 কি হবে? 4 হয়ে যাবে। 9 4 হবে না ভাই? তাহলে কাজটা দেখো তো, কাজটা তুমি কি করলা? কাজটা এরকম না, এইটা রেসপেক্টে 7 ছিল, আমি এই যে ইয়াটাকে আমি নাম দিলাম নতুন অ্যাক্সিস, এক্স প্রাইম অ্যাক্সিস এন্ড ওয়াই প্রাইম অ্যাক্সিস। তাহলে এক্স প্রাইমের মানটা তোমরা কি এটা করলো না ভাইয়া? জি ভাইয়া। -2 দেখো তো, এক্স +2 এই কাজটা করলো না ভাইয়া? জি তাহলে এটা হলো না আমাদের, এখানে ছিল 7, যেহেতু অলরেডি কি অলরেডি 2 আছে আর 7 + 2। সবাই ফিগারটা কি দেখতে পাচ্ছ ভাইয়া? জি 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 ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক সিমিলারলি ও কি ভাইয়া দেখো তো, 1 ঘর নিচে থেকে শুরু হয়েছে না ভাইয়া? ভাইয়া একটু দাগেই না ভাইয়া, কেউ কষ্ট করে একটু। তাই ও কি ভাইয়া এখান থেকে যদি 5 হয়, এখান থেকে আমাদের এইখান থেকে কিন্তু ছিল 5 এই জিনিসটা, তাহলে এখান থেকে কত বলবো আমরা? এখান থেকে 4 নেই 4 কত বলবো? 4 হবে না ভাইয়া? আমি যদি পরের দিকে আমাদের ভাইয়া একটু দাগাদাগি না করি ভাইয়া, কষ্ট করে, আমাদের এইখান থেকে যখন 5 বলছিলাম ভাইয়া, তোমার কি নাম ভাইয়া? নামটা বলো। পারভেজ দিয়ে ঢুকছে। পারবে জি এসব করতেছে। হ্যাঁ, দুইটা পারবে তো, কোন পারবে বুঝবো কিভাবে আমি? ভাইয়া ওই আমি আচ্ছা তুমি হ্যান্ড করো, ওকে ঠিক আছে। ওর নাম মাসুদ ভাইয়া, ও গ্রুপেও আছে ভাইয়া। ডিস্টার্ব হওয়ার কোনো মানে হবে না। ভাইয়া ওকে গ্রুপ থেকে বের করে দিলে ভালো হবে ভাইয়া। কি নাম ওর? ছেলের নাম কি? কে মাসুদ করতেছে এগুলো? ভাইয়া। মাসুদ? জি ভাইয়া। এরকম করবে কেন ভাইয়া? এটা কোনো কথা? এটা কারো ক্লাস যদি ভালো না লাগে সে চলে যাক, সমস্যা নেই তো। এটা তো ভাইয়া কমন সেন্সের কথা না একটা। এটা কি আসলে ছোট বাচ্চা ওরা যে ওদেরকে আমার শাসন করা লাগবে? বা এখানে তো আমি জোর করে ওকে নিয়ে আসিনি, তাই না? আচ্ছা বাদ দাও, কিছু পোলাপান হয়তো বা এরকম করতে মজা লাগে কি আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে আমরা কিন্তু এই যে কাজটা করলাম, যাকে বলি আমরা নাম দিচ্ছি অ্যাক্সিস, এটার নাম কি ভাইয়া? অরিজিন শিফটিং, তাই না জিনিসটা? জি সবাই একটু তাহলে খেয়াল করো তো, এই জিনিসটাকে আমরা এই থিওরিটাকে
আমরা শর্টকাটে এরকম ভাবে যদি বলি, ভাই হ্যালো ভাই, বলো বলো। ভাই, বলতে বিন্দু এটা তো ভাই ঠিক আগের জায়গা তো রয়েছে ভাই। হ্যাঁ, আগের জায়গাতে মানে কথাটা আমি বলি কথাটা একটু একবার খেয়াল করো। বিন্দু তো চেঞ্জ হয় নাই, আমার কথা হচ্ছে এরকম যে এইটার রেসপেক্টে যদি একটা জিনিস 3-2 মনে করো, জি ভাই, আমি বলতেছি 3-2। এখন যদি আমি আরেকটা অ্যাক্সিস চিন্তা করি, এইখানে একটা অ্যাক্সিস, জি ভাই। ওর রেসপেক্টে কি ও থাকবে 3-2 না চেঞ্জ হবে? ভাই বলতে নতুন যে এক্সিস চিন্তা করছেন, বলতে এখানের যে অরিজিন আছে এটারে তো আপনি 0-0 কইতা না, এটারে তো আপনি অন্য নাম দিবা ভাই। ধরকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমে যেটা দিছিলা এটা আছে, এক মিনিট ভাই, মানে ওটা আছে 0-0, ও 0-0, হ্যাঁ আর ধরকা ওটা আছে ধরকা তোমার 1-1। হ্যাঁ, আমি বুঝছি, আমি বলছি ও হচ্ছে 0-0 আর ও হচ্ছে মনে করো 2-1, ঠিক আছে? আচ্ছা ধরকা ওরকম ধরকা এখন ওইলো গিয়া কথা যে আমরা যদি 1-1, হ্যাঁ বলো। 3-2 বলতে বুঝায়, তার সাপেক্ষে 3-2 বলতে কিটা বোঝায় ভাই, যে যদি 0 তাকিয়া মানে ও বিন্দুর দূরত্ব x অক্ষ তাকিয়া আছে কত, y অক্ষ তাকিয়া আছে হ্যাঁ 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 হ্যাঁ, এটাই মানে এখান থেকে এটা এই দূরত্ব কত, এই পয়েন্টের এটা কত আর এটা কত, এটা বোঝাচ্ছি আমি। বুঝছো কি বলছি সাগর? না ভাই, বলতে 0-0 প্রথমে আমরা ও পয়েন্ট ধরলে তো এটাই তোমার 3-2 আইবো, মানে y অক্ষ থেকে 3 হ্যাঁ। ঘর, x অক্ষ থেকে 2 ঘর। আর যখন হ্যাঁ, আমরা হ্যাঁ। 1-1 ধরবো, তাহলে 1-1 ধরলে এই বিন্দুর 1-1 স্থানাঙ্ক তো ভাই, মানে 1-1 যদি ধরি তাইলে তো এটা সমানও হইব না ভাই। না এটা তো না, 1 এর রেসপেক্টে বোঝো না এই কথাটা। দাঁড়াও আমি একবার একটু খেয়াল করো, তোমরা বুঝছি আমি কি বলতে চাচ্ছ। আমার কথা হচ্ছে এরকম, আমরা যখন কোনো কিছুকে বলি, আমার কথা হচ্ছে জিনিসটা লাইক একটু মোটা এই একটা ভালো করে খেয়াল করো পয়েন্ট, যার নাম দিলাম হচ্ছে আমি ধরো 3,2। এটা মানে হচ্ছে এতটুকু হচ্ছে 3 আর এতটুকু হচ্ছে 2। জি ভাই। ওকে, এখন এখানে আমি একটা ডিফারেন্ট অ্যাক্সিস আঁকলাম, আরেকটা কাঠামো। জি ভাই। এই কাঠামোটা ওর রেসপেক্টে খেয়াল করো, ওর রেসপেক্টে এই কাঠামোর স্থানাঙ্ক দিলাম হচ্ছে আমি ধরো 1-1। কিন্তু যখন আমি বলবো এই কাঠামোর রেসপেক্টে এই বিন্দুটা, তখন কিন্তু ওকে আমি ধরবো 0-0 আবার নতুন, মানে 1-1 টা 0-0 ধরবো। হ্যাঁ, এই কাঠামোটা কিন্তু ওর রেসপেক্টে হচ্ছে 1-1, আর ও নিজেকে একটা 0-0 না ভাইয়া? জি ভাই। আমরা ফিজিক্সে পড়ছি না প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামো কি নিজেকে 0-0-0 না? জি ভাই। জি ভাই। তারপর তো আমার আরেকজন রেসপেক্টে আমরা চেঞ্জ করি। এখন ওর রেসপেক্টে এই পয়েন্টটা কত হবে তোমার? মানে কত 2,1। হ্যাঁ এটাই বলতেছি আমি কথা, তাই না? বুঝছি ভাই। জি ভাই। জি ভাই। তার মানে যদি আমি আমার মেইনটাকে আমি দেই x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস, আর এটা যেটা বানালাম তার নাম দেই x প্রাইম এন্ড y প্রাইম, আমরা কি দেখো তো ভাই এই কথাটা বলতে পারি যে x প্রাইমের মানটা হবে x মাইনাস আলফা, যদি এটা আলফা বিটা পয়েন্ট দিই আমি 3-2 না বলে আমি ধরাটা জেনারেল কেস তৈরি করলাম, নাম হচ্ছে আলফা বিটা যে কোনো পয়েন্ট, তাহলে এই কথা বলা যায় x প্রাইম হচ্ছে x মাইনাস আলফা। জি ভাই। x প্রাইমটা বুঝছো? এটা হচ্ছে নতুন কাঠামোর রেসপেক্টে এই বিন্দুটার অবস্থান। সবাই কথাটা বুঝছো? আমার ক্লিয়ার কথাটা কি বলছি? জি ভাই। আচ্ছা, আর তাহলে y প্রাইম কি হবে? y প্রাইমটা জি তো y মাইনাস বিটা হইব। ওই অঙ্কেটা তো হবে 4 হবে 9,4। তাহলে y প্রাইমটা আমরা বলতে পারবো y প্রাইমটা হবে y মাইনাস বিটা। দেখো তো কথাটা বুঝি কিনা ভাই আমরা? ভাইয়া মাইনাস না প্লাস হবে এখানে? অবশ্যই মাইনাস হবে ভাইয়া, কারণ কি অলরেডি দেখো তুমি খেয়াল করো ভাইয়া, আমার অ্যাক্সিসটা কি উপরে আছে না এই পয়েন্টটা? জি ভাই। জি।
তাহলে কি মানটা কি কমবে না বাড়বে ভাইয়া? ওয়াই এর মানটা কমে যাবে না একটু? জি ভাই। বুঝছো? এই জন্য অবশ্যই মাইনাস হবে সেটা। আর ওয়াই এর মান বলো, ওয়াই হবে ওয়াই প্রাইম প্লাস বি। সবাই এই কথাটা ভাই মাথায় রেখো। এই কাজটা এটা হচ্ছে আমি বোঝালাম, বাট পরীক্ষায় আসলে অন্তত এই কথাটা মাথায় রেখো আর কি, যে নিউ এক্সিস হলে এক্স প্রাইমটা হবে কি এক্স মাইনাস আলফা। আলফা বিটা হচ্ছে ওই যে পয়েন্টটা, যে পয়েন্টকে আমি বের করব এক্স প্রাইম ওয়াই প্রাইম অক্ষের রেসপেক্টে আর কি অবস্থানটা। বুঝছো ভাইয়া? জি ভাই। এটা ছিল বিন্দু ট্রান্সফার। দেখো আমাদের আজকের কাজ বিন্দু, এটা হচ্ছে আমাদের সহজ কথা। আমাদের আজকের কাজ হবে একটা পুরো সমীকরণকে আমরা চেঞ্জ করবো, পুরো সমীকরণকে। তার মানে এই ছিল একটা বৃত্তের সমীকরণ। এই সমীকরণটার যদি মূল বিন্দুকে আমি নিয়ে যাই এই পয়েন্টে, তখন তার সমীকরণ দেখতে কিরকম হবে? সবাই কোশ্চেনটা বুঝছো? জি। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে জিনিসটা 2 - 1 পয়েন্টে আমি নিয়ে গেলাম এই এটাকে, তাহলে আমরা ওই কাজটা বলতে পারি না আগের মতো? এক্স প্রাইম সমান যদি হয় এক্স মাইনাস আলফা, এখানে আলফা কত? 2, তাই না? আলফা 2 না ভাইয়া? জি। আর ওয়াই প্রাইম কত হবে? ওয়াই ওয়াই মাইনাস প্লাস বিটা বিটা হয়ে যাবে এখানে। প্লাস 1, ঠিক আছে? জি। তাহলে এক্স এর মানটা কি আসলো? এক্স প্রাইম প্লাস 2 না ভাইয়া? এক্স এর মান জি এক্স প্রাইম প্লাস 2। এক্স এর মানটা আমরা কি বলবো? এক্স প্রাইম প্লাস 2। আর ওয়াই এর মান কি? ওয়াই প্রাইম মাইনাস 1, তাই না? জি। এই মান জি ভাই। দুইটা আমি এই সমীকরণে দেখো বসাই দিলাম। এই দেখো নির্ণয় সমীকরণ। আমি যেখানে এক্স আছে সেখানে বসালাম কি এক্স প্রাইম প্লাস 2, যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই প্রাইম মাইনাস 1। এই হচ্ছে আমাদের সমীকরণটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন সমীকরণ দাঁড়ালো। দেখো কনসেপ্টটা বুঝছো ভাইয়া? জি ভাই। জি ভাই। এটা হচ্ছে আমি একটা কাজ করলাম জাস্ট, এটাকে বলা হয় অরিজিন শিফটিং। আরেকটা কাজ আছে, এটা তোমাদের এখন বললে আসলে এখানে বুঝবা না, যদি ফিউচারে কখনো দেখা হয় আমরা বলবো। এটা হচ্ছে, নামটা শুনে রাখো, এটা বলা হয় হচ্ছে অ্যাক্সিস রোটেশন। অ্যাক্সিস রোটেশন মানে হচ্ছে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। লিখছো কথাটা? এই কাজটা আমরা বলি নাই অ্যাক্সিলারেশন, এটা আবার একটু টাফ। এটা বললে এখন এখানে আসলে জুমে বোঝানো খুবই টাফ হয়ে যাবে। এটার থটটা হচ্ছে অনেকটা এরকম, যদি কেউ চিন্তা করতে পারো চিন্তা করো, এটা হচ্ছে অনেকটা লাইক এরকম জিনিসটা। এই আমাদের আছে না ভাইয়া এক্স অক্ষ ওয়াই অক্ষ? আমি যদি এই অক্ষটাকে মনে করো বললাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফেললাম, বুঝছো কাহিনীটা কি হয়েছে এবার? কেউ কথাটার মিনিং ফিল করতে পারতেছো কি বলছি আমি? জি বুঝছি। তার মানে আমি অক্ষটাকে অরিজিনকে আমি ফিক্সড রেখে, আমি একটা অরিজিনকে ফিক্সড রেখে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে দুজনকেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফেললাম। তখন যদি ধরো এই একটা বিন্দু হয় আমার 4, 5, আমাদের এটা রেসপেক্টে, আগেরটা নতুনটা রেসপেক্টে কি হবে? এই হচ্ছে কোশ্চেন। কেউ কি কোশ্চেন বুঝছো? উত্তর লাগবে না। 4 cos 30 আর 5 sin 30 মনে হয় ভাই। মানে x এর এটা 4 cos 30। না না ভাইয়া হয় নাই। বলতে ভাই
যদি আমরা 4-5 এ প্রথম অক্ষর লগে দেখি তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে মানে 4-5 হ্যাঁ না এরকম না এরকম হয় নাই, কথাটা একটু ভুল আছে, মানে জি ভাই, জি ভাই, তো তোমার থিঙ্কিং ভালো ছিল, এখানে ট্রাইগোনোমেট্রি নিয়ে আসা লাগবে, বাট আরেকটু ব্যাপার আছে এখানে। জি কোশ্চেনে সবাই একটু ভাইবো পারলে, এটা তো একটা সহজ কথা বললাম, আমাদের আরো ডিপ কথা আছে, যেমন একটা বিন্দু না, আমরা একটা পুরো সমীকরণকে চেঞ্জ করব, তবে যে বিন্দু পারে সে কি ভাই সমীকরণ পারবে না? তাহলে সবাই একটা কোশ্চেন লিখো, সবাই দেখো, এটা তোমাদের বাসায় পারলে ট্রাই করে একটু সবাই দেখো, আমি লিখতেছি কোশ্চেনটা, মানে হচ্ছে এরকম লিখো, এক্স ও ওয়াই অক্ষকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে ফোর ফাইভ বিন্দুর অবস্থান কিরূপ হবে? মানে যদি আমরা অ্যাক্সিসটাকে 30 অ্যাঙ্গেল বা যা অ্যাঙ্গেলই বলো 30 দিয়ে করো, রোটেট করি, তো নতুন অ্যাক্সিসের রেসপেক্টে ওই 4-5 বিন্দুটা অবস্থান কি হবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কিন্তু যদি আমরা অরিজিন শিফটিং করি, এটা কিন্তু ইজি, একটু তুলনামূলক ইজি ছিল, তাই না? বাট যদি আমরা রোটেট করি, এটা কিন্তু এতটা ইজি না ভাইয়া, একটু চিন্তা করা লাগবে ভালো করে। এখানে ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে ভাইয়া। ভাইয়া এখানে ত্রিকোণমিতির ব্যবহার করে কোন ব্যবহার আছে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এখানে ট্রাইগোনোমেট্রির ব্যবহার আছে, ট্রাইগোনোমেট্রি ব্যবহার করে একটু ট্রাই করো ভাইয়া অঙ্কটা, যদি কারো সময় পাও, সময় তো পাবাই, অনেক মজার একটা অঙ্ক, কিভাবে আমরা রোটেট করতে, তার মানে এগুলো আমাদের আমরা তো সবাই ভাইয়া, আমরা যে জ্যামিতি করি আমরা সবাই জানি হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু অনেক সিস্টেম আছে আর এরকম, মানে একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে অবলিক, তোমরা নাম শুনেছো এই সিস্টেমটার? জি না ভাই, তোমরা কিন্তু করো না, বাট এগুলা ফিউচারে করবা। অবলিক কোঅর্ডিনেট সিস্টেম আছে, স্ফেরিক্যাল আছে, সিলিন্ড্রিক্যাল, অনেকগুলো সিস্টেম আছে, আমরা কিন্তু শুধুমাত্র একটাই মনে হয় ভালো করে করতে পারি, কার্টেসিয়ান। আরেকটা নাম শুনেছি পারি, পোলার, টুকিটাক পারি, বাট বেশি ভালো পারি না। তো এরকম কাজগুলো, রোটেশন, ট্রান্সফরমেশন গুলো আমাদের ফিউচারে অনেক কাজে দেয়। তো ওটা পরে তোমরা এই সিম্পল ম্যাথটা একটু ট্রাই করো, একটা বিন্দুকে কেউ ট্রান্সফার করবে, বিন্দুকে পারলে তোমরা লাইনকে যে কোনো কার্ভকে করতে পারবে। জি ভাইয়া কিছু বললা? স্যার তাহলে তো ওই যে সূত্র আছে না স্যার দুইটা, প্রাইম আর ওয়াই প্রাইম, এক্স ইজ ইকুয়াল টু, ওটা তো রোটেশন না ভাইয়া, ওটা হচ্ছে শুধুমাত্র যদি সমান্তরাল ঠিক থেকে জাস্ট শিফটিং হয় বিন্দুটা, তখন হবে এটা। স্যার এক্স আলফা প্লাস ওয়াই সাইন আলফা, যতটুকু আলফা কোণে ঘুরাবো, কি বললা বলো, এক্স কি বললা? মানে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এক্স ইজ ইকুয়াল টু কত বলো? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন is equal to p. এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এটা হবে স্যার এক্স প্রাইম, আর ওয়াই প্রাইম হবে ওয়াই কজ আলফা মাইনাস এক্স সাইন আলফা। তুমি কি বের করে বলছো মানটা? না এটা স্যার একটা ভিডিওতে দেখছিলাম, এই যে কনিক্সের, ঠিক আছে, আমি এটাই বললাম, তুমি মুখস্থ করে রাখছো না? যেটা মুখস্থ করছিলাম, মানে এটা স্যার কাজে লাগে, উপবৃত্তিতে কাজে লাগে এটা। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, অনেক একটা ছেলে বলতে পারছে উত্তরটা, বাট এটা বের করো, এটা কিন্তু তুমি তো মুখস্থ করলা, কিভাবে কাজটা করলা বলতে পারবা? এটাই যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কজ আলফা ফর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মানে সাইন আলফা ধরে বের করতে, এটা অনেক আগে করছিলাম স্যার। হ্যাঁ এই তো আমি তো বললাম, এটা ট্রাইগোনোমেট্রির কাজ, একটু সবাই ট্রাই করে করার অঙ্কটা, এই ম্যাথটা খুব মজার। ঠিক আছে, এটা ভালো পারলে আমরা কনিকে গিয়ে এই কাজ অ্যাপ্লাই করবো, এগুলো একটা অঙ্কে জাস্ট কনিকে আমাদের লাগে এটা,
এই অ্যাক্সিস রোটেশন বা ইয়াটা ওই অরিজিন শিফটিং এটা আমাদের কাজে লাগবে। ভাইয়া এটাই কি আমাদের লাস্ট অঙ্ক ছিল আজকে? হ্যাঁ, আজকে আমাদের এই 5টা আমার লাস্ট অঙ্ক ছিল। আচ্ছা ভাইয়া এই অঙ্কটা আবার একটু বুঝাচ্ছেন, আমার নেট ছিল কোন অঙ্কটা ভাইয়া? এই অঙ্কটা, আচ্ছা। এইটা এটা ছিল হচ্ছে ভাই এরকম, আমরা এই মূলবিন্দুকে এইখান থেকে এখানে নিয়ে গেলাম। এইখানে নিয়ে যাওয়ার ফলে আমার যে বৃত্তটা ছিল তার সমীকরণটা ওর রেসপেক্টে কি থাকবে, আগের মতো না চেঞ্জ হবে বলতো রক্তিম? চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জটা Change হয়ে কিরকম হবে? তো আমরা যে মাত্র একটু আগে বলছিলাম না কথাটা, যে এক্স প্রাইমটা কি বলতে পারি আমরা? এক্স মাইনাস আলফা। জি। এই কথা। আর ওয়াই প্রাইমটা কি? ওয়াই মাইনাস বিটা। বিটা। তাহলে এক্স এর মান কি বলতে পারি আমরা? এক্স প্রাইম প্লাস আলফা। ওয়াই মানে কি? ওয়াই প্রাইম। y মাইনাস ওয়াই হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা, তাই না? জি। তাহলে আমাদের নতুন এক্সিসটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমরা এই এক্স এর জায়গাতে আমি এক্স প্রাইম বসাবো। তাহলে এক্স মানে কি? এক্স প্রাইম প্লাস আলফা। আলফা কত ভাইয়া? 2 না এখানে বলো? জি। এক্স প্রাইম প্লাস 2। আর ওয়াই কি হবে? ওয়াই হবে ওয়াই প্রাইম প্লাস বিটা। তাহলে ওয়াই প্রাইম বিটা কত ভাইয়া? প্লাস বিটা মানে -1, মানে ওয়াই প্রাইম -1। যেখানে এক্স আছে এক্স এর জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে এক্স প্রাইম প্লাস 2, আর ওয়াই এ বসাই দিলাম হচ্ছে ওয়াই প্রাইম -1। এইটা বসানোর ফলে আমার কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস থেকে চলে গেল এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিসে। বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। তারপরে ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রেখো, এই কাজটা। আর অনেক তুমি মুখস্থ করছো ভালো, বাট মুখস্থ মনে থাকবে না, বুঝে ট্রাই করো কি হইলো এটা। জি স্যার। প্রমাণ স্যার ঠিক আছে? দেখছিলাম স্যার, but প্রমাণটা মুখস্থ করে নাই স্যার, শুধু এইটাই প্রমাণটা বুঝে রাখবা, যাতে 1-2 বার লিখলে মনে রাখতে পারবে। বাট ভাই মুখস্থ থাকবে না, তাই পরীক্ষা হলে ঠিকই সাইন কস প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? মনে থাকে না প্রমাণ না পড়লে। প্রমাণটা ভাই পড়বা, মুখস্থ করে লাভ নাই ভাইয়া, প্রমাণ ছাড়া মুখস্থ করে লাভ নাই। জি স্যার। সবাই কি ভাই 5টা অঙ্ক আমরা আজকে বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ইয়া কই রক্তিম, ইয়া অনেক প্রীতম কই? প্রথম ভাইয়া আজকে ক্লাস করতে পারিনি, হয়তো বা সমস্যা আছে। আজকে আমাদের এদিকে প্রীতম, সুমন ওরা আজকে আসলো না কেন? সুমন বোধহয় ছিল, মনে হয় চলে গেছে না। ওদেরকে বললো তো ক্লাস মিস না দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেউ আজকে আসে নাই। ক্লাস মিস দিও না ভাইয়া, ক্লাস মিস দিলে কেমন হবে বলো? আচ্ছা আজকের মতো আমরা রাখি এখানে, ঠিক আছে? আমরা নেক্সট ভাইয়া, আমাদের আমাদের- ক্লাসটা হবে হচ্ছে, বলো ভাইয়া। নেক্সট ক্লাস কেমিস্ট্রি না? হ্যাঁ নেক্সট ক্লাস কেমিস্ট্রি হবে। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা আমি ওকে বলতেছি, বলবো ক্লিয়ার করে স্ক্যান করে দিতে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি ওকে বলবো ক্লিয়ার দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তোমাদের নেক্সট লেকচার হবে হচ্ছে কেমিস্ট্রি। আমি কালকে জানিয়ে দেবো টপিক, ঠিক আছে?